আচ্ছা, আমরা ওইদিন শেষ করছিলাম হচ্ছে এই যে কোন কোন এলিমেন্ট গুলো হচ্ছে কনক্রিটের ওয়ার্কেবিলিটিকে ইফেক্ট করে, ঠিক আছে? এলিমেন্টস দ্যাট ইফেক্ট ওয়ার্কেবিলিটি, মানে কোন জিনিসটা পানি বাড়াইলে ওয়ার্কেবিলিটি কি বাড়বে না কমবে, অ্যাগ্রিগেটের গ্রেডিং ভালো হইলে বা খারাপ হইলে ওয়ার্কেবিলিটির উপরে কি ইফেক্ট করবে, তারপরে সিমেন্টের পরিমাণ বাড়াইলে ওয়ার্কেবিলিটি কি বাড়বে নাকি কমবে, ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের রেশিওর উপর ওয়ার্কেবিলিটি কিভাবে ডিপেন্ড করতেছে, এগ্রিগেটের সাইজ বা পার্টিকেলের শেপ, এই জিনিসগুলো ওয়ার্কেবিলিটিকে কিভাবে ইফেক্ট করতেছে, অ্যাডমিক্সচার বাড়াইলে কি ওয়ার্কেবিলিটি বাড়ানো সম্ভব কিনা, মেথড অফ কম্প্যাকশন মানে কিভাবে কম্প্যাক্ট করতেছি, এই জিনিসগুলো ওয়ার্কেবিলিটিকে ইফেক্ট করতেছে। তো আমরা দেখছিলাম, একটু দাঁড়ান, ওয়েটিং রুমে কেউ কি আছে? আচ্ছা, আমরা হচ্ছে কিভাবে এই এলিমেন্ট গুলা ওয়ার্কেবিলিটিকে ইফেক্ট করে আমরা এই জিনিসগুলো একটু লাস্ট ক্লাসে বলার চেষ্টা করছিলাম, এবং বলছিলাম যে যদি আমরা স্টিফ কনক্রিট ইউজ করি, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে এরকম একটা কম্প্যাক্টর থাকে বা এই ধরনের কম্প্যাকশন যদি বা ভাইব্রেটর থাকে, ভাইব্রেশন করা হয় কনক্রিটকে, তাহলে হচ্ছে স্টিফ কনক্রিট নিয়েও আসলে কাজ করা সম্ভব। আমরা এতটুকু দেখছিলাম লাস্ট ক্লাসে। আজকে দেখেন যে আমরা বলছিলাম যে আমাদের মানে কনক্রিটের দুই ধরনের অবস্থায় প্রপার্টি নিয়ে আমি কাজ করতেছি। একটা হচ্ছে তার কি অবস্থা, মনে আছে? একটা হচ্ছে তার প্লাস্টিক অবস্থা। এটাকে আপনি সেমি সলিডও বলতে পারেন, মানে পুরাপুরি সলিড হয় নাই, অর্ধেক সলিড, সেমি সলিড। এই অবস্থাটা নিয়ে আমি কাজ করব বা এই অবস্থায় তার প্রপার্টি গুলো দেখবো। আরেকটা হচ্ছে কি অবস্থা, হার্ডেন্ড অবস্থা, মানে সে শক্ত হয়ে গেছে বা সলিড অবস্থা, ঠিক আছে? তো এই প্লাস্টিক অবস্থায় তার একটা প্রপার্টি ছিল ওয়ার্কেবিলিটি, তাকে নিয়ে আমি কতটা সহজে কাজ করতে পারতেছি, তাকে আমি কতটা সহজে কোনো শেপ দিতে পারতেছি, তাকে হ্যান্ডেল করতে পারতেছি কতটা ইজিলি, এটা হচ্ছে ওয়ার্কেবিলিটি। তো এই প্লাস্টিক অবস্থায় কনক্রিটের আরো দুইটা প্রপার্টি আমাদেরকে দেখতে হবে বা মাথায় রাখতে হবে। মানে মেইনলি আমি চাই যে এই দুইটা যেন না হয়, এই দুইটা আমাদের আনডিজায়ারেবল প্রপার্টি। ওই ওয়ার্কেবিলিটি ছিল কি আমাদের ডিজায়ারেবল প্রপার্টি, ওইটা কনক্রিটের মধ্যে থাকলে আমার জন্য ভালো। বাট এই দুইটা প্রপার্টি হচ্ছে কি আনডিজায়ারেবল, আমি চাই এরা না থাকুক। তো এই প্লাস্টিক অবস্থায় কনক্রিটের আনডিজায়ারেবল প্রপার্টি গুলা কি কি? একটা হচ্ছে সেগ্রিগেশন। দেখেন, অলরেডি সেগ্রিগেশন টার্মটা আমরা লাস্ট ক্লাসে শুনছি, আজকে আরেকবার শুনতেছি। টেন্ডেন্সি অফ সেপারেশন অফ কোর্স এগ্রিগেট পার্টিকেল ফ্রম দ্য কনক্রিট মাস ইজ কল্ড সেগ্রিগেশন। মানে হচ্ছে আপনার কনক্রিটের মধ্যে যে কোর্স এগ্রিগেট গুলা থাকবে, ওই কোর্স এগ্রিগেট গুলার পুরা কনক্রিটের মিক্সচার থেকে আলাদা হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটাকে বলে হচ্ছে সেগ্রিগেশন, ঠিক আছে? এই ডান দিকে একটা ছবি দেখেন, একটু যদি খেয়াল করেন ছবিটার দিকে, তাহলে দেখবেন যে এটা একটা কনক্রিটের মিক্সচার। দেখেন এই যে পাথর বা ব্রিক চিপস যেগুলো আছে, এগুলো উপরের দিকে এরকম ভেসে উঠছে। আমি দেখলে বুঝতেছি যে উপরের দিকে ভেসে উঠছে জিনিসগুলা। তো এটা হচ্ছে একটা সেগ্রিগেটেড কনক্রিট, ঠিক আছে? মানে হচ্ছে আপনার পুরো কনক্রিটের মিক্সচার থেকে যে কোর্স এগ্রিগেট গুলো আছে, ওই কোর্স এগ্রিগেট গুলো আলাদা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। আচ্ছা, তো হার্মফুল ফর কনক্রিট স্ট্রেংথ, মানে যদি সেগ্রিগেশন হয়, এটা আপনার কনক্রিটের স্ট্রেংথকে কমায় দিবে। কনক্রিটের স্ট্রেংথের জন্য এটা ভালো না, এটা খারাপ, এটা ক্ষতিকর। আচ্ছা, এবার দেখেন কজেস অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন কেন হতে পারে? when concrete mixture is lean and too wet, মানে যদি আপনি ঘন বা ডেন্স কনক্রিট না বানায়, লিন মানে একদম পাতলা টাইপের বা অতিরিক্ত পানি যুক্ত কনক্রিট তৈরি করেন, তখন হচ্ছে আপনার সেগ্রিগেশন হইতে পারে। কারণ আপনি যদি পাতলা কনক্রিট তৈরি করেন, তাহলে কনক্রিটের বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, সিমেন্ট, ফাইন এগ্রিগেট, এগুলো হচ্ছে কি মাটিতে এরকম মানে পড়ে থাকবে বা এরকম আপনার নিচের দিকে চলে যাবে, আর কোর্স এগ্রিগেট গুলো হচ্ছে উপরের দিকে উঠে আসবে যদি আপনি অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত পানিযুক্ত কনক্রিট তৈরি করেন। when larger and rough textured aggregate is used, যদি আপনি অতিরিক্ত বড় সাইজের পাথর বা ব্রিক চিপস এগ্রিগেট হিসেবে ইউজ করেন, এবং এগুলা সারফেস যদি আপনার রাফ টাইপের মানে খসখসে টাইপের হয়, তাহলে কি হবে, তারা নিজেদের মধ্যে মানে কোর্স এগ্রিগেট গুলো নিজেদের মধ্যে এক ধরনের বন্ডিং তৈরি করবে, এবং তারা বন্ডিং তৈরি করে আলাদা হয়ে যাবে। তারা তাদের মাঝখানে ফাইন এগ্রিগেট, সিমেন্ট, ওয়াটার এদেরকে ঢুকতে দিবে না, ঠিক আছে?
তো অতিরিক্ত বড় সাইজের অ্যাগ্রিগেট এবং রাফ টেক্সচার মানে যেগুলার সারফেস হচ্ছে গিয়ে রাফ টাইপের, খসখসে টাইপের, এই ধরনের অ্যাগ্রিগেট গুলা যদি ইউজ করা হয় তাহলে সেগ্রিগেশন হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে অ্যাভয়েডেন্স অফ সেগ্রিগেশন, আমরা সেগ্রিগেশনকে কিভাবে অ্যাভয়েড করতে পারি। আমি চাই যে সেগ্রিগেশন না হোক, কারণ আমার কনক্রিটের এই যে চারটা ইনগ্রেডিয়েন্টস, মেইন চারটা ইনগ্রেডিয়েন্টস, সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ওয়াটার, এরা চারজন যখন একসঙ্গে থাকবে তখন তারা হচ্ছে আমার ডিজায়ার্ড স্ট্রেংথটা প্রোভাইড করতে পারবে। বাট তারা যখন আলাদা আলাদা হয়ে যাবে, মানে আমার কোর্স এগ্রিগেট আলাদা হয়ে গেল বাকি তিনটা ইনগ্রেডিয়েন্টস থেকে, তখন কিন্তু আর ডিজায়ার্ড স্ট্রেংথটা আমি পাবো না। তো আমি চাই যে সেগ্রিগেশন না হোক। তো আমি কিভাবে সেগ্রিগেশনকে অ্যাভয়েড করতে পারি দেখেন। addition of little air entraining agents in the mix। আচ্ছা, আমি যেটা করতে পারি, আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার, শুনতেছি তো। আমি আমি যেটা করতে পারি সেটা দেখেন, আমি যখন কংক্রিটটা মিশাই, মনে করেন এরকম একটা ড্রামের মধ্যে বা এরকম একটা বালতির মধ্যে কংক্রিট আছে। তো সেগ্রিগেশন মানে কি আপনার পানি, বালি, তারপর সিমেন্ট সব নিচের দিকে, মানে নিচের দিকে আপনার তলানি আকারে পড়ে যাবে। আর কোর্স এগ্রিগেটটা কি উপরের দিকে চলে আসবে। এই উপরের দিকে চলে আসছে কোর্স এগ্রিগেট গুলো। ঠিক আছে? আপনি দেখবেন যে উপরের দিকে এরকম কোর্স এগ্রিগেট দেখা যাচ্ছে, এখানে আপনি যেরকম দেখ, এই ছবিটাতে যেরকম দেখতেছেন। তো এই সেগ্রিগেশন ঠেকাইতে হলে আমি যেটা করতে পারি, এডিশন অফ লিটল এয়ার এন্ট্রেইনিং এজেন্ট বা এয়ার এন্ট্রেইনিং অ্যাডমিক্সচারও বলে, এয়ার এন্ট্রেইনিং অ্যাডমিক্সচার। ঠিক আছে? এটার কাজটা কিভাবে দেখেন, এই এয়ার এন্ট্রেইনিং অ্যাডমিক্সচারের কাজটা হচ্ছে আমি চাই যে আমার কংক্রিটের মধ্যে কোনো বাতাস না থাকুক, আমি ঠিকমতো কম্প্যাকশন করব। ঠিকমতো কম্প্যাকশন করলে ভিতরে যদি কোনো বাতাস আটকানো থাকে বা বাতাস মানে ভয়েডের মধ্যে যদি কোনো বাতাস ঢুকে থাকে, ওই বাতাসগুলো বের হয়ে গেল। বাট আমি এই আমার কংক্রিটের যে চারটা উপাদান, এই যে সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ওয়াটার, এই চারটা উপাদানের সাথে অল্প পরিমাণে একটা অ্যাডমিক্সচার যোগ করব, মানে এক ধরনের একটা কেমিক্যাল যোগ করব, যে অ্যাডমিক্সচারটা যোগ করলে কনক্রিট কিছু পরিমাণে বাতাসকে তার ভিতরে ঢুকতে দিবে। কনক্রিটের জন্য বাতাস খারাপ, আমি ভাইব্রেশন করে কনক্রিটের ভিতর থেকে বাতাস বাইর করে দিচ্ছি। বাট এই বাতাসটা যেটা হবে সেটা হচ্ছে এই এই বাতাসটা হচ্ছে আপনার, এই যে আমাদের মনে করেন এতটুকু কনক্রিট, এখানে হচ্ছে সিমেন্ট টিমেন্ট আছে, এখানে হচ্ছে বালি বালি আছে, কোর্স এগ্রিগেট আছে, এই বাতাসটা হচ্ছে যেটা আমি জোর করে ঢুকাচ্ছি এই অ্যাডমিক্সচার ইউজ করে, এই বাতাসটা এই উপরে এনট্র্যাপড অবস্থায় আটকায় থাকে, মানে এই উপরে আটকায় থাকে বাতাসটা। ঠিক আছে? তো যেটা হয় সেটা হচ্ছে এই বাতাসটা আমার এই কোর্স এগ্রিগেট গুলাকে উপরের দিকে উঠে আসতে দেয় না, আটকায় রাখে। এই জন্য জোর করে হচ্ছে এরকম কিছু বাতাস উপরের দিকে ঢুকানো হয়। এটাকে বলা হচ্ছে এনট্র্যাপড এয়ার। এবং এই বাতাসটা কেমনে ঢুকায়, ওই এয়ার এন্ট্রেইনিং এজেন্ট বা এয়ার এন্ট্রেইনিং অ্যাডমিক্সচার আমি যদি অ্যাড করি আমার কংক্রিটের মিক্সচারের সাথে, তাইলে কিছু বাতাস ভিতরে ঢুকতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সেগ্রিগেশন প্রিভেন্ট করার একটা উপায়। আর কি কি উপায় আছে? রেস্ট্রিক্টিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু স্মলেস্ট পসিবল অ্যামাউন্ট, যত সম্ভব কম পানি ইউজ করতে হবে, পানির পরিমাণ কম ইউজ করলে সেগ্রিগেশন কম হবে। কারণ আপনি যদি পানি বেশি ইউজ করেন তাহলে আপনার মিক্সচারটা লিন বা পাতলা হয়ে যাবে, বা অতিরিক্ত ভিজা বা ওয়েট হয়ে যাবে। তো যদি পাতলা মিক্সচার তৈরি করেন, আপনার মিক্সচারের অন্য ইনগ্রেডিয়েন্টস গুলা, সিমেন্ট, ফাইন এগ্রিগেট, এগুলো নিচের দিকে তলানি আকারে পড়ে যাবে, আর কংক্রিটটা হচ্ছে আপনার কোর্স এগ্রিগেট গুলো হচ্ছে উপরের দিকে উঠে আসবে। ঠিক আছে? তার মানে পানির পরিমাণ যতটুকু সম্ভব, মানে কংক্রিটটাকে ওয়ার্কেবল রাখার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি রাখবো, আর অতিরিক্ত পানি ইউজ করব না। তাইলে হচ্ছে হয়তো সেগ্রিগেশন অ্যাভয়েড করতে পারবো। অল দ্য অপারেশনস লাইক হ্যান্ডেলিং, প্লেসিং এন্ড কম্প্যাকশন আর কেয়ারফুলি কন্ডাক্টেড। মানে আমি যে কংক্রিটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, ট্রান্সপোর্ট করব, কংক্রিটের ট্রান্সপোর্টেশন, মানে আমি যেখানে কংক্রিটটা বানাচ্ছি বা মিক্স করতেছি ওইখানেই তো আমি ঢালাই দিব না, ওইখানেই তো আমার কাস্টিং হবে না, কাস্টিং হয়তো তার চাইতে একটু দূরে হবে। তো ওই মানে প্রোডাকশন প্লেস থেকে কংক্রিটটাকে তার কাস্টিং প্লেসে নিয়ে যাওয়ার জন্য আমাকে যে ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে হবে বা আমি কিভাবে নিচ্ছি ব্যাপারগুলো মাথায়, হ্যান্ডেলিং ব্যাপারগুলো মাথায় রাখতে হবে।
প্রপারলি হ্যান্ডেল করতে হবে। প্লেসিং, আমি যে কনক্রিটটা কাস্টিং করতেছি বা ঢালাই করতেছি, আমি জায়গা মতো যে ফালাবো, জায়গা মতো ফালানোর জন্য আমাকে হচ্ছে কি কিছু প্রিকশন মেনটেন করতে হবে। আমি ইচ্ছা মতো মানে মাথায় করে কনক্রিট নিয়ে গেলাম, মাথার উপর থেকে ঠাস করে ফালাই দিলাম, এরকম অনেক উপর থেকে ঠাস করে ফালাই দিলাম, এরকম উল্টাপাল্টা কাজ বারবার করা যাবে না। কনক্রিটটাকে জায়গা মতো কাস্ট করার সময় অনেক কিছু মাথায় রাখতে হবে। আর হচ্ছে কাস্টিং হয়ে গেছে মনে করেন, কাস্টিং হওয়ার পরে কি করতে হবে, মানে আমি কনক্রিট গুলোকে জায়গা মতো মানে ঢেলে দিছি, ঢালার পর হচ্ছে আমাকে প্রপারলি কম্প্যাক্ট করতে হবে যেন ভিতরে কোনো বাতাস না থাকে এবং একটা হোমোজেনিয়াস মিক্সচার, একটা সমসত্ব মিশ্রণ তৈরি হয়। ঠিক আছে, তো এই তিনটা কাজ যদি আমি কেয়ারফুলি করতে পারি, এই যে হ্যান্ডলিং, প্লেসিং এবং হচ্ছে কি কম্প্যাকশন, তাহলে হচ্ছে নর্মালি আমি সেগ্রিগেশন অ্যাভয়েড করতে পারি হয়তো। আচ্ছা, লাস্টের পয়েন্টটা দেখেন যে কনক্রিট শুড নট বি অ্যালাউড টু ফল ফ্রম লার্জার হাইট। মানে হচ্ছে এই একজন মিস্ত্রি আছে মনে করেন, সে দাঁড়ায় আছে, তার মাথায় একটা কড়াই আছে এরকম, তো এই মিস্ত্রি একদম দাঁড়ানো অবস্থা থেকে যদি মনে করেন ঢালাই হইতেছে এই জায়গায়, সে যেন কোনো মানে দাঁড়ায় থেকে মাথার থেকে কড়াইটাকে বাঁকা করে ঠাস করে এটা না ফালায়, খেয়াল রাখতে হবে। সেজন্য আগে বসে বসে তারপর আস্তে করে কনক্রিট থেকে জায়গা মতো ফালায়। ঠিক আছে, যদি এরকম অনেক উপর থেকে ফালায় কি হবে, স্বাভাবিক এরকম বাড়ি অনেক উপর থেকে পড়লে একটা বাড়ি খাবে, বাড়ি খাইলে দেখা যাবে যে কনক্রিটের ওই ভারী বা আপনার কোর সেগ্রিগেট গুলো হচ্ছে এক জায়গায় আছে আর বাকি জিনিসপত্র ছড়ায় ছিটায় গেছে। ঠিক আছে, তো সেগ্রিগেশন হবেই যদি এরকম অনেক উপর থেকে ফেলে। এটাও যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেগ্রিগেশন হয়তো প্রিভেন্ট করা সম্ভব। ঠিক আছে, তাহলে কনক্রিটের সেগ্রিগেশন কি জিনিস বুঝছেন? হোয়াট ইজ সেগ্রিগেশন অফ কনক্রিট এন্ড হাউ ইট ক্যান বি অ্যাভয়েডেড? বলতে এখন যদি কাউকে জিজ্ঞেস করি বলতে পারবেন? ফাহাদ, রোল নাম্বার 006, আপনি কি আছেন? জি ফাহাদ স্যার। আজকে আপনি আমাকে বলতে পারবেন যে সেগ্রিগেশন কি জিনিস আর সেগ্রিগেশন কিভাবে অ্যাভয়েড করা যায়? বলতে পারবেন? না স্যার, কই ছিলেন এতক্ষণ? নাস্তা খাইতেছিলাম। মিউট করে দিয়ে নাস্তা খেতে গেছিলেন? নাস্তা তো খাওয়া তো সমস্যা না, মানে সামনে বসেও তো ক্লাস করতে করতে নাস্তা খাওয়া যায় না? আমি তো দেখতেছি না যে আপনি নাস্তা খাইতেছেন। ক্লাসও করা যায়, নাস্তাও তো খাওয়া যায়, খাওয়া যায় না? জি স্যার। নাকি নাস্তা খাওয়ার সময় মানে অন্য কারো কথা শুনলে ডিস্টার্ব মনে হয়, নিরিবিলি নাস্তা খাইতে মন চায়, কোনটা? না না স্যার। ক্লাস কইরেন, মানে এরকম মিউট করে দিয়ে নাস্তা খান, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাস কইরেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, শাহপরান, আপনি বলতে পারবেন? এমডি শাহপরান 08 আছেন? জি স্যার। বলেন, সেগ্রিগেশন কি জিনিস আর এটা কিভাবে অ্যাভয়েড করা সম্ভব? স্যার আপনি কি নাস্তা খেতে গেছিলেন? আপনিও? না স্যার, আপনি কি খাইতে গেছিলেন, ভাত? না স্যার, এমনি ক্লাসে করতেছিলাম। তো তাহলে বলতে পারতেছেন না কেন? একটু মনোযোগ দেন, ঠিক আছে? আচ্ছা। আহ মোহাম্মদুল ইসলাম জিসান, আপনি বলতে পারবেন সেগ্রিগেশন কি জিনিস? সেগ্রিগেশন কি জিনিস বলেন? জিসান, আপনি কি ঘুমাই গেছিলেন? না স্যার, একটু ইয়েতে ছিলাম স্যার। আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি ঘুমাই গেছিলেন। আচ্ছা, মানে সেগ্রিগেশন কি জিনিস বলতে পারবেন? নো স্যার। আল্লাহ। আচ্ছা, আমরা কি কেউ বলতে পারবেন যে সেগ্রিগেশনটা কি জিনিস আর এটা কিভাবে অ্যাভয়েড করা সম্ভব? সেগ্রিগেশন হচ্ছে কনক্রিটের যে চারটা উপাদান, এই চারটা উপাদান থেকে আমি যখন কনক্রিটের মিক্সচার তৈরি করতেছি তখন কোর সেগ্রিগেট গুলা মানে পাথর, ব্রিক চিপস এগুলা আলাদা হয়ে যাওয়ার যে প্রবণতা, এটাকেই সেগ্রিগেশন বলবো। আর এটা অ্যাভয়েড কেমনে করব? অ্যাভয়েড করব হচ্ছে কনক্রিটে পানির পরিমাণ যতটুকু লাগে ততটুকু দিব, বেশি পরিমাণে পানি দিব না। 2 নাম্বার হচ্ছে কনক্রিটটা হচ্ছে প্রপারলি জায়গা মতো নিতে হবে, প্রপারলি কাস্টিং করতে হবে এবং অনেক উপর থেকে কনক্রিটটা ফালানো যাবে না। আর আরেকটা জিনিস কি পয়েন্ট ছিল, দাঁড়ান, আর কিভাবে সেগ্রিগেশন অ্যাভয়েড করতে পারি? স্যার ওই যে উপর থেকে ফেলা যাবে না। হ্যাঁ, এটা তো বললাম যে উপর থেকে ফালাইতে পারবো না। তারপরে আর অল্প পরিমাণে এয়ার এন্ট্রেইনিং অ্যাডমিক্সচার বা এয়ার এন্ট্রেইনিং এজেন্ট যোগ করতে পারি, তাইলে হচ্ছে হয়তো সেগ্রিগেশন প্রিভেন্ট করতে পারবো। আচ্ছা, স্ক্রিন তো বোধহয় আবার দেখা যাচ্ছে, তাই না? এবার জি দেখেন, স্যার।
আমাদের এই প্লাস্টিক অবস্থায় কংক্রিটের বা সেমি সলিড অবস্থায় কংক্রিটের একটা আনডিজায়ারেবল প্রপার্টি ছিল সেগ্রিগেশন। আমি চাই না যে সেগ্রিগেশন হোক। আরেকটা আনডিজায়ারেবল প্রপার্টি হচ্ছে ব্লিডিং। আমি চাই না ব্লিডিং হোক, আমি চাই যে এটাও না হোক। তো ব্লিডিংটা কি জিনিস দেখেন, এই শাহপরান আর এই জিসান আর কি জানি এই ফাহাদ, আপনাদের তিনজনের কিন্তু ব্লিডিং কি জিনিস জিজ্ঞেস একটু জিজ্ঞেস করবো। নাস্তা খান, যাই করেন, ক্লাসও করেন, ঠিক আছে? ওকে স্যার। দেখেন ব্লিডিংটা কি জিনিস। দ্য টেন্ডেন্সি অফ ওয়াটার টু রাইজ টু দ্য সারফেস অফ ফ্রেশলি লেইড কংক্রিট ইজ নোন অ্যাজ ব্লিডিং। মানে হচ্ছে মনে করেন কংক্রিটের ঢালাই মাত্র শেষ হয়েছে, মাত্র মিস্ত্রিরা ঢালাই শেষ করছে, ঠিক ওই অবস্থায় একদম ফ্রেশ ঢালাই যে কংক্রিটটাকে দেওয়া হয়েছে, এই ফ্রেশ ঢালাই কংক্রিটের আপনার দেখবেন উপরের সারফেসটাতে এরকম পানি জমা শুরু হয়েছে। ইভেন মনে করেন যে ফিনিশিং এর কাজ শেষ হয়নি, মানে রাজমিস্ত্রিরা আপনার উপরের এই যে ঢালাই দিয়ে এই উপরের সারফেসটাকে সমানও করে নাই। তারা দেখেন না কন্যা দিয়া ডইলা ডইলা কি সমান করে না উপরের সারফেসটাকে, তারা এখনো মনে করেন সমানও করেনি, তার আগেই পানি উঠা শুরু করছে উপরের সারফেসটাতে, ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে। এই জিনিসটাকে বলে হচ্ছে কি ব্লিডিং বলে, ঠিক আছে? তো এরকম ব্লিডিং হইলে সমস্যা কি কি হবে দেখেন, যে প্রবলেমস ডিউ টু ব্লিডিং, ডিলেইস ইন ফিনিশিং। যদি এরকম উপরের সারফেসে পানি জমে তাহলে কিন্তু আপনার উপরের সারফেসটাকে রাজমিস্ত্রিরা ওই কর্মী দিয়ে ঘুষা ঘুষা সমান করতে পারবে না, মানে ফিনিশিং দিতে সময় লাগবে বা দেরি হবে। তারপর দেখেন যে লস অফ পার্টিকেলস অফ স্যান্ড এন্ড সিমেন্ট, মানে ব্লিডিং হইলে ভিতর থেকে পানির সাথে যে ফাইন এগ্রিগেট গুলো আছে, যে স্যান্ড সিমেন্ট, মানে যেগুলো ছোট দানাদার বা পাউডার ফর্মে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, পানির সাথে এগুলো ধুয়ে ধুয়ে বের হয়ে আসবে। তার মানে কংক্রিট থেকে সিমেন্ট আর স্যান্ড লস হবে, কংক্রিটের স্ট্রেংথ কমে যাবে। তো এটা হচ্ছে ব্লিডিং এর আরেকটা প্রবলেম, ঠিক আছে? তো দেখেন কজেস অফ ব্লিডিং, ব্লিডিং কেন হয়, ব্লিডিং হওয়ার কারণ কি আসলে? ল্যাক অফ ফাইন্স। আপনি যদি আপনার কংক্রিটের মিক্সচারে ফাইন পার্টিকেল কম রাখেন এবং কোর্স পার্টিকেল বেশি রাখেন, তাহলে যেটা হবে এই কোর্স পার্টিকেল গুলা এরকম অনেক ভয়েড ক্রিয়েট করবে, ঠিক আছে? এবং যদি ফাইন পার্টিকেল কম থাকে তাহলে কিন্তু এই ভয়েড গুলা ফিল আপ হবে না, যার কারণে দেখবেন যে এই ভয়েড গুলার ভিতর দিয়ে পানি উপরের দিকে উঠে আসতে পারে, ঠিক আছে? তো ল্যাক অফ ফাইন, যদি আপনার ফাইন পার্টিকেল কম থাকে তাহলে ব্লিডিং হতে পারে। আরেকটা কারণ কি দেখেন, যে টু মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার, যদি অতিরিক্ত পরিমাণে পানি ইউজ করা হয় তাহলে পানি যাবে কই, পানির তো যাওয়ার একটা জায়গা লাগবে। পানি হচ্ছে এই আমার কংক্রিটের সাথে রিয়েকশন করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি ভিতরে থাকলো, এই ভয়েড স্পেস গুলো মনে করেন পানি দিয়ে ফিল আপ হইলো, তারপর পানি তো আর যাওয়ার জায়গা নেই, সে কি করবে, সেটা উপরের দিকে উঠে আসবে, ঠিক আছে? অতিরিক্ত পানি যোগ করলেও ব্লিডিং হইতে পারে। আচ্ছা, তাহলে ব্লিডিং কি জিনিস, ব্লিডিং হইলে কি সমস্যা এবং এটা কি কি প্রবলেম ক্রিয়েট করতেছে আমরা দেখলাম। এখন দেখেন যে রেমেডিস অফ ব্লিডিং, আপনি ব্লিডিং কিভাবে প্রিভেন্ট করতে পারেন বা কি করলে হচ্ছে কংক্রিটের ব্লিডিং হবে না, ঠিক আছে? দেখেন যে বাই অ্যাডিং মোর সিমেন্ট, আপনি যদি সিমেন্টের পরিমাণ বাড়ায় দেন তাহলে ব্লিডিং কমবে। কেন? কারণ সিমেন্ট কিন্তু এক ধরনের ফাইন পার্টিকেল, ঠিক আছে? বালির মতো সিমেন্টও কিন্তু কি ফাইন পার্টিকেল। তো আমরা দেখলাম যে যদি আমি ফাইন পার্টিকেল বাড়াই তাহলে আমার ভিতরে যে ভয়েড গুলো আছে এই ভয়েডের পরিমাণ কমবে, কারণ এই ফাইন পার্টিকেল গুলো ওই ভয়েডের মধ্যে ঢুকে ঢুকে ভয়েড গুলোকে ফিল আপ করে ফেলবে। তো আমি যদি ফাইন পার্টিকেল বাড়ায় ভয়েড স্পেস কমাইতে পারি তাহলে ব্লিডিং প্রিভেন্ট করা পসিবল, ঠিক আছে? বাই প্রপারলি ডিজাইনিং দ্য মিক্স এন্ড ইউজিং মিনিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার। ওই যে আমাকে কংক্রিটের মিক্স ডিজাইন করতে হবে, কত পরিমাণ সিমেন্টের সাথে আমি কত পরিমাণ ফাইন এগ্রিগেট মিশাবো, কত পরিমাণ কোর্স এগ্রিগেট মিশাবো, কত পরিমাণ পানি মিশাবো, এই এই রেশিও গুলা হচ্ছে একদম প্রপারলি ডিজাইন করে বের করতে হবে, যেন আমি আমার কংক্রিটটা তৈরি করার সময় একদম পানির পরিমাণটাকে মিনিমাম বা একদম কম রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, বাই ইউজিং লিটল এয়ার এন্ট্রেইনিং এজেন্ট, ওই সেগ্রিগেশন যেভাবে প্রিভেন্ট করতেছি একইভাবে ব্লিডিংও প্রিভেন্ট করতে পারি। অল্প পরিমাণে এয়ার এন্ট্রেইনিং এজেন্ট যদি ইউজ করি তাহলে মনে করেন এই কংক্রিটের উপরের সারফেসটাতে বাতাস এনট্র্যাপ হয়ে থাকলে আমার পানি আর কি এই বাতাসের কারণে পানি আর বেরোতে পারবে না, কারণ বাতাসই তো উপরে একটা সারফেসের মতো ক্রিয়েট করে রাখছে, আটকে রাখছে, ঠিক আছে? যার জন্য পানি মানে ভিতর থেকে পানি আর বের আসতে পারবে না, ঠিক আছে? আর 4 নম্বরটা দেখেন যে বাই ইনক্রিজিং ফাইনার পার্ট অফ ফাইন এগ্রিগেট, আমি যে ফাইন এগ্রিগেট এই যে স্যান্ড ইউজ করতেছি, এই স্যান্ডের মধ্যে তো আমার আমি জানি যে 3 ধরনের তিন ধরনের স্যান্ড আছে, ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড। তো আমি স্যান্ডের মধ্যে
ফাইন স্যান্ডের পরিমাণটুকু যদি বাড়াই দিতে পারি, মানে আমার এই স্যান্ডের মধ্যে বেশিরভাগ বালি হবে কি ফাইন, তাইলে হচ্ছে কি হবে, তাইলে ব্লিডিং প্রিভেন্ট করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্লিডিং কি জিনিস, ব্লিডিং কেন হচ্ছে, ব্লিডিং হলে কি সমস্যা, এবং কিভাবে ব্লিডিং প্রিভেন্ট করতে পারি, আমরা জিনিসগুলো দেখলাম এতক্ষণ। ঠিক আছে, এবার দেখেন যে প্রপার্টিস অফ হার্ডেন্ড কনক্রিট। অলরেডি হচ্ছে আমরা বলছিলাম যে কনক্রিটের দুইটা অবস্থায় প্রপার্টি নিয়ে আমরা কাজ করব, বা আমরা দুইটা অবস্থার প্রপার্টি নিয়ে আমাদের মানে চিন্তা ভাবনা গুলা করতে হবে। একটা ছিল কি প্লাস্টিক অবস্থা, এটাকে আপনি কি বলতে পারেন সেমি সলিড অবস্থাও বলতে পারেন, যে সেমি সলিড স্টেট। এই অবস্থায় আমি দেখলাম যে মানে আমার কি কি প্রপার্টি গুলো আমি চিন্তা করছি। একটা ছিল ওয়ার্কেবিলিটি। এই ওয়ার্কেবিলিটি কিন্তু আমার ডিজায়ারেবল প্রপার্টি, আমি চাই যে এটা হোক। আর আনডিজায়ারেবল প্রপার্টি কোন দুইটা ছিল, একটা হচ্ছে সেগ্রিগেশন, আর একটা হচ্ছে কি ব্লিডিং। আমি চাই যে আমার কনক্রিটে এটা আর এটা না হোক, আবার এটা হোক, মানে ওয়ার্কেবিলিটি ডিজায়ারেবল, আর সেগ্রিগেশন আর ব্লিডিং হচ্ছে কি আনডিজায়ারেবল। এখন দেখেন যে প্রপার্টিস অফ হার্ড এন্ড কনক্রিট। ঠিক আছে, এখন আমি মানে প্লাস্টিক অবস্থা থেকে কনক্রিট আপনার আস্তে আস্তে মানে সেটিং শুরু হয়ে গেছে, কনক্রিট শক্ত হয়ে গেছে একদম আলটিমেটলি, সে মানে একদম ফাইনালি সে সলিড অবস্থায় চলে গেছে। এই অবস্থায় বা এই হার্ডেন্ড অবস্থায় তার কিছু প্রপার্টি আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। প্রপার্টি গুলো কি কি দেখেন, কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল এন্ড বন্ড স্ট্রেংথ, ইমপারমিবিলিটি, রেজিস্ট্যান্স টু ওয়্যার, ওয়েদার এন্ড কেমিক্যাল অ্যাটাক, শ্রিঙ্কেজ, ক্রিপ, থার্মাল এক্সপেনশন, ইলাস্টিসিটি। এখন দেখেন যে কম্প্রেসিভ স্ট্রেংথটা কি জিনিস। কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে তার চাপ নেওয়ার ক্ষমতা বা কম্প্রেশন সহ্য করার ক্ষমতা, সে কতটুকু কম্প্রেশন নিতে পারে। ঠিক আছে, এটা যদি একটা মনে করেন কনক্রিটের ব্লক হয়, আমি যদি এটার দুই মাথায় চাপ দেই, এদিক থেকেও প্রেসার দেই বা ফোর্স অ্যাপ্লাই করি, এদিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই কনক্রিটের ব্লকটা কিসে আছে, এটা এখন কম্প্রেশনে আছে। তো সে ম্যাক্সিমাম মানে ফেইল হওয়ার আগ পর্যন্ত বা ফেইল করার আগ পর্যন্ত ম্যাক্সিমাম কতটুকু কম্প্রেশন নিতে পারে, এটাই হচ্ছে তার কি স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে আমি লিখি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি বলতে পারেন, compressive strength is the property of hardened concrete to withstand। স্যার কোথায় লিখতেছেন দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না? না স্যার। এখন দেখা যাচ্ছে? এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ লিখছি যে দেখা যাচ্ছে? জি স্যার এখন আসছে। আচ্ছা, compressive strength is the property of hardened concrete to withstand compression without failure। ঠিক আছে, মানে সে ফেইল করার আগ পর্যন্ত কতটুকু কম্প্রেশন নিতে পারে কনক্রিটের, মানে হার্ডেন্ড কনক্রিট বা শক্ত কনক্রিটের বা সলিড কনক্রিটের, এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে টেনসাইল
অথবা বন্ড স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ মানে কি? একই কথা, আমি কম্প্রেসিভ স্ট্রেংথ বের করার সময় কি করতেছিলাম, এটাকে চাপ দিচ্ছিলাম। এবার হচ্ছে টেনসাইল স্ট্রেংথ চিন্তা করার সময় কি করবো, টান দিব। আমি যদি কংক্রিটটাকে এই দুই মাথায় টানি, ঠিক আছে, দুই মাথায় যদি আমি টেনশন অ্যাপ্লাই করতে পারি, তাইলে হচ্ছে আমার কম্প্রেসিভ স্ট্রেংথের যে ডেফিনেশনটা জাস্ট ওইখানে এই টেনসাইল স্ট্রেংথ ইজ দ্য প্রপার্টি অফ হার্ডেন্ড কংক্রিট টু উইথস্ট্যান্ড টেনশন উইদাউট ফেলিওর। জাস্ট এটা কি হয়ে যাবে, আমি হচ্ছে এখানে টেনসাইল স্ট্রেংথের সংজ্ঞাটা লিখি তাইলে, ঠিক আছে। টেনসাইল স্ট্রেংথ হচ্ছে is the property of hardened concrete to withstand tension বা tensile force without failure, ঠিক আছে। এটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথের ডেফিনেশন, যে is the property of hardened concrete to withstand tension without failure। আচ্ছা, এগুলো কিন্তু সব কংক্রিটের শক্ত অবস্থায় বা কংক্রিটটা যখন সলিড অবস্থায় বা হার্ডেন্ড অবস্থায় তখনকার প্রপার্টি, ঠিক আছে। এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ। এবার দেখেন এই যে সেকেন্ড, এখানে আরেকটা স্ট্রেংথের কথা বলা আছে, বন্ড স্ট্রেংথ। এই বন্ড স্ট্রেংথটা আসলে কি জিনিস দেখেন, যে আমি যখন একটা আরসিসি স্ট্রাকচার তৈরি করতেছি তখন কংক্রিটের মধ্যে এমবেডেড অবস্থায় কি আছে, স্টিল আছে না। মনে করেন এটা একটা কংক্রিটের বিম, আমি এটা সাইড ভিউ দেখতেছি, ঠিক আছে, এক সাইড থেকে দেখতেছি। এখানে মনে করেন সাপোর্ট আছে, সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে। এটা কি সাপোর্ট মনে আছে, এটা হিঞ্জ সাপোর্ট না? স্যার কোনটা স্যার? এখানে তো দুইটা সাপোর্ট আছে। বাম দিকেরটা, বাম দিকেরটা। স্যার পিন পিন সাপোর্ট। আর ডান পিন দিকেরটা কি সাপোর্ট। সাপোর্ট? ডান দিকেরটা কি সাপোর্ট? রোলার সাপোর্ট, তাই না? জি স্যার। জি স্যার। আমি যদি সাইড ভিউ দেখি, আচ্ছা মনে করেন এটা একটা বিম এরকম, তো বিমের মধ্যে এরকম রড থাকে না ভিতরে, থাকে। তো আমি যদি এদিক থেকে সাইড ভিউ দেখি তাহলে আমি এরকম দেখবো, আমি সাইড ভিউ দেখতেছি এদিক থেকে, তাহলে এই সাপোর্ট টাপোর্ট আছে, এই নিচে মনে করেন রড আছে এরকম। এখন আর উপরে মনে করেন এখানে এই যে কংক্রিট, এখানে কংক্রিট আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কংক্রিট। আমি যখন এই বিমটার উপরে লোড অ্যাপ্লাই করতেছি, এই বিমটা কি এরকম ভাবে ডিফ্লেক্ট হবে না? এরকম ভাবে ডিফ্লেকশন হবে না বিমটার? তখন কি ভিতরের স্টিলটাও ডিফ্লেক্ট হবে, যে স্টিলটা আছে এই স্টিলটারও তো ডিফ্লেকশন হবে। এখন আপনার বন্ড স্ট্রেংথ হচ্ছে এই যে ডিফ্লেকশনের সময় আপনার এই কনক্রিট আর হচ্ছে আমার স্টিল যদি একই পরিমাণ ডিফ্লেকশন হয় তাহলে কিন্তু সমস্যা নেই, বাট যদি এদের মধ্যে বন্ডিং ভালো হয় তাহলে তারা দেখা যাবে একই পরিমাণ ডিফ্লেকশন হবে। যদি বন্ডিং খারাপ হয় তখন দেখা যাবে যে ডিফ্লেকশন দুই রকম হইছে, হয়তো ডিফ্লেকশনের পরে হচ্ছে স্টিল তার আগের জায়গায় চলে আসছে কিন্তু কংক্রিট তার আগের জায়গায় আসেনি, কারণ কংক্রিটের চাইতে স্টিলের ইলাস্টিসিটি বেশি। তো মানে আমার এমন একটা স্টিল ইউজ করতে হবে যেটা কংক্রিটের সাথে প্রপারলি বন্ডিং করবে বা প্রপারলি বন্ড স্ট্রেংথ প্রোভাইড করবে। তো আমি কিভাবে মানে এটা বাড়াইতে পারি? দেখবেন যে আমরা যখন রড ইউজ করি আমরা কিন্তু রড হিসেবে প্লেন বার ইউজ করি না, আমরা যে রড গুলা ইউজ করি রডের গায়ের মধ্যে এরকম এরকম গ্রুভ কাটা থাকে না, খাঁজ কাটা থাকে। হ্যাঁ স্যার থাকে।
এটাকে বলা হচ্ছে ডিফর্মড বার। তো রডের গায়ের মধ্যে এরকম খাঁজকাটা বানায় কেন? ডিজাইন করার জন্য নাকি মানে সুন্দর লাগার জন্য বানায়? কেন বানায় মন বলতো? যেন সে কংক্রিটের সাথে প্রপারলি বন্ডিং করতে পারে। জি স্যার। তার সারফেসটা যদি স্মুথ হয় তাহলে কিন্তু রড পিছলায় যাবে। রড কিন্তু কংক্রিটকে গ্রিপ করবে না, ঠিক আছে, গ্রিপ করতে পারবে না কংক্রিটকে। তো রড যেন কংক্রিটকে প্রপারলি গ্রিপ করতে পারে, আটকাইতে পারে, রডের সাথে যেন কংক্রিট প্রপারলি আটকায়, এই জন্য হচ্ছে এই রডের গায়ের মধ্যে এরকম খাঁজকাটা থাকে, এটাকে বলা হচ্ছে কি ডিফর্মড বার। আচ্ছা, তো আমাকে দেখতে হবে যে কংক্রিটের বন্ড স্ট্রেংথ কিরকম আছে, এটাও তার হার্ডেন্ড বা সলিড অবস্থায় একটা প্রপার্টি। আর ইমপারমিবিলিটি জানেনি, যে যেন তার মধ্যে পানি না ঢুকে। শক্ত অবস্থায় আমি চাই যেন আমার কংক্রিটটা ইমপারমিয়েবল হয়, অভেদ্য হয়, তার মধ্যে যেন বাইরে থেকে পানি না ঢুকতে পারে। রেজিস্ট্যান্স টু উইয়ার, ক্ষয়, আমি চাই আমার কংক্রিটটা যেন ক্ষয় না হয়, ঠিক আছে, তার জন্য একটা রেজিস্ট্যান্স থাকে মানে এরকম উইয়ারের এগেনস্টে। ওয়েদার, তার জন্য এরকম মানে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, ঝড় বৃষ্টি, তারপর বন্যা, অতিরিক্ত রোদ, এই ধরনের ওয়েদার ইফেক্ট যেন আমার কম্পিউটারের উপর না পড়ে। এবং হচ্ছে কেমিক্যাল অ্যাটাক, বাইরের থেকে কোনো কেমিক্যাল, অ্যালকালি বা হচ্ছে আপনার এসিড, মানে কোনো রকমের কোনো কিছু যেন আমাদের মানে কংক্রিটটাকে কি করতে না পারে, অ্যাটাক করতে না পারে, ঠিক আছে, কেমিক্যাল অ্যাটাক যেন প্রিভেন্ট করতে পারে কংক্রিট। আচ্ছা, এবার দেখেন আরেকটা প্রপার্টি, শ্রিঙ্কেজ, ঠিক আছে, গ্রিপ, থার্মাল এক্সপেনশন, ইলাস্টিসিটি, চারটা একটু বুঝতে হবে ভালো মতো। প্রথমে আমরা দেখবো যে শ্রিঙ্কেজ কি জিনিস, ক্রিপ কি জিনিস। দেখেন এখানে লিখি শ্রিঙ্কেজ। RINKAGE। আচ্ছা, দেখেন শ্রিঙ্কেজ কি জিনিস। Shrinkage is the volumetric change of concrete without any external load due to the loss of moisture, ঠিক আছে। মানে হচ্ছে আপনি মনে করেন একটা কংক্রিটের এরকম একটা ব্লক আছে আপনার কাছে, আপনি এই ব্লকটার মধ্যে কোনো লোড অ্যাপ্লাই করেন নাই, এটার উপরে কোনো প্রেসার দেন নাই, কিচ্ছু দেন নাই, মানে এক্সটার্নাল লোড, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লোড। মনে করেন একটা মানুষ উপর দিয়ে হেঁটে গেল, বা আপনি এটার উপর গিয়ে দাঁড়ায় আছেন, আপনি হচ্ছেন কি এক্সটার্নাল লোড। আমি কোন রকমের কোনো এক্সটার্নাল লোড এটার উপর অ্যাপ্লাই করি নাই, তো কোনো এক্সটার্নাল লোড নাই, তারপরও জিনিসটা কি হইলো, মনে করেন যে সংকুচিত হয়ে গেল, বা এটার ভলিউম আপনার রিডিউস হইলো, ঠিক আছে, এটার আয়তন কমে গেল, তখন হচ্ছে ব্যাপারটাকে শ্রিঙ্কেজ বলে। যে আমি কোনো এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করি নাই, বাইরে থেকে কোনো লোডই অ্যাপ্লাই করি নাই, কিন্তু তারপরে এটা কি হইলো, এটা ভলিউমটা কি হয়েছে, কন্ট্রাকশন, মানে সংকুচিত হয়ে গেছে। এবং এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে ডিউ টু ময়েশ্চার লস, এই কংক্রিটের ভিতর থেকে পানি ইভাপোরেট হয়ে উড়ে গেছে বা হারায় গেছে, ঠিক আছে। তো পানি হারায় যাওয়ার কারণে আপনার কিছু ভয়েড স্পেস ক্রিয়েট হয়েছে, এবং ভয়েড স্পেস ক্রিয়েট হওয়াতে কি হইলো, যে আমাদের কংক্রিটটা এরকম কন্ট্রাক্ট মানে সংকুচিত হয়। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে কি শ্রিঙ্কেজ, যে কোন রকমের কোনো এক্সটার্নাল লোড ছাড়াই আমার কংক্রিটের যে ভলিউম রিডাকশন হয়। এবং এটা কেন হচ্ছে রিডাকশনটা, এটা হচ্ছে ময়েশ্চার লসের কারণে বা পানি লস হওয়ার কারণে। এই ব্যাপারটাকেই বলে কি, এই ব্যাপারটাকেই বলে হচ্ছে শ্রিঙ্কেজ, ঠিক আছে। আর এরপরে ছিল কি ক্রিপ। দেখেন ক্রিপ কি জিনিস। এখানে লিখি, দেখেন ক্রিপ হচ্ছে ডিফরমেশন
concrete due to external load। এবার হচ্ছে আপনি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করতেছেন। আপনার মনে করেন এই একটা বিম মানে সিম্পলি সাপোর্টেড বিম আছে, এখানে মনে করেন হিঞ্জ সাপোর্ট আছে, এখানে রোলার সাপোর্ট আছে। তো আপনি একটা লোড অ্যাপ্লাই করলেন, লোড অ্যাপ্লাইয়ের কারণে আপনার বিমটা মনে করেন এরকম ডিফ্লেকশন হইল, এবং লোডটা রিমুভ করার পরে সে তার আগের অবস্থায় ফেরত আসেনি, সে ওই ডিফ্লেক্টেড অবস্থাতে থেকে গেছে, তার একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়েছে মনে করেন এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার কারণে। তো এই ডিফরমেশনটাকে বলা হচ্ছে কি? ক্রিপ। ঠিক আছে, আচ্ছা এরপর ছিল কি? থার্মাল এক্সপানশন ছিল মনে হয়। থার্মাল এক্সপানশন মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে কনক্রিটের যে আপনার এক্সপানশন, মানে কনক্রিট হচ্ছে সম্প্রসারিত হয়। টেম্পারেচার যদি বাড়ে তখন হচ্ছে কি কনক্রিট এক্সপান্ড করে, আর টেম্পারেচার যদি কমে তাহলে কনক্রিট কি রিডিউস হয় বা কন্ট্রাকশন করে। তো টেম্পারেচারের চেঞ্জের কারণে কনক্রিটের ভলিউমের যে চেঞ্জ হয় এটাকেই বলে হচ্ছে থার্মাল এক্সপানশন বা থার্মাল কন্ট্রাকশন। ঠিক আছে, আর ইলাস্টিসিটি মানে তো জানেনই। ইলাস্টিসিটি মানে কি? মানে যতক্ষণ পর্যন্ত কনক্রিটের উপরে লোড অ্যাপ্লাই করলে সে তো ডিফর্ম হবে, লোড অ্যাপ্লাই করলে সে কি তার একটা ডিফরমেশন হবে, বাট লোডটা রিমুভ করলে সে যতক্ষণ পর্যন্ত আগের অবস্থায় ফেরত আসতে পারবে ওই লিমিটটাকে বলে তার ইলাস্টিক লিমিট, এবং এই প্রপার্টিটাকে বলে হচ্ছে তার ইলাস্টিসিটি। ঠিক আছে, বুঝতে পারছেন? তাইলে আমাকে কি এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ স্ট্রিপ, হোয়াট ইজ শ্রিঙ্কেজ, তারপরে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কি জিনিস, টেনসাইল স্ট্রেংথ কি জিনিস, বন্ড স্ট্রেংথ কি জিনিস, থার্মাল এক্সপানশন কি জিনিস, ইলাস্টিসিটি কি জিনিস, আমাকে বলতে পারবেন? আশা করি বলতে পারবেন। আচ্ছা, এবার দেখেন যে ফ্যাক্টরস এফেক্টিং, এটা প্রপোর্শন হবে না, এটা হবে প্রপার্টি। মানে কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে কনক্রিটের প্রপার্টিকে ইফেক্ট করে। একটা দেখেন ওয়াটার সিমেন্ট রেশিও, স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ডিউরেবিলিটি এন্ড ইমপারমিয়েবিলিটি অফ কনক্রিট ইজ ইনক্রিজড, এখানে একটা আই হবে, উইথ ডিক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও প্রোভাইডেড দ্য কনক্রিট ইজ ওয়ার্কেবল। মানে হচ্ছে আপনি যদি কনক্রিটের মানে কনক্রিটটা তৈরি করার সময় ওয়াটার সিমেন্ট রেশিও কমায় ফেলেন। ওয়াটার সিমেন্ট রেশিও কমানো মানে কি? ওয়াটারের পরিমাণ কমানো আর পানির পরিমাণ বাড়ানো না? আর ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ানো মানে কি? ওয়াটারের পরিমাণ বাড়ানো, সিমেন্টের পরিমাণ কমায় দেয়া। ঠিক আছে, আপনি যদি সিমেন্টের পরিমাণটা বাড়ায় দেন আর ওয়াটারের পরিমাণটা কমায় দেন তাইলেই তো এই রেশিওটা কি হবে? ছোট হয়ে আসবে। আর যদি আপনি সিমেন্টের পরিমাণ কমায় ওয়াটারের পরিমাণ বাড়ায় দেন তাইলেই কি হবে? রেশিওটা বড় হয়ে যাবে। তো আপনি ওয়াটার সিমেন্ট রেশিও যদি কমান তাহলে আপনি কনক্রিটের স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ডিউরেবিলিটি, ইমপারমিয়েবিলিটি, মানে হার্ডেন কনক্রিটের যে প্রপার্টি গুলো আছে এগুলো ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে, তারপর শ্রিঙ্কেজ ইনক্রিজেস উইথ লার্জার ওয়াটার সিমেন্ট রেশিও। দেখেন আপনি যদি এটাতে একটু ঝামেলা আছে, শ্রিঙ্কেজ ইনক্রিজেস উইথ লার্জার ওয়াটার সিমেন্ট রেশিও। হ্যাঁ ঠিক আছে, দেখেন আপনি যদি ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ায় দেন মানে কি করতেছেন? আপনি পানির পরিমাণ বাড়ায় দিচ্ছেন। তো বেশি পানি অ্যাড করা মানে কি? আমার এই কনক্রিট থেকে ইভাপোরেট হইতে পারবে বেশি পানি। তো যদি পানি যদি নাই থাকে তাহলে ইভাপোরেট করতে থেকে হবে, বাট মনে করেন অতিরিক্ত পরিমাণে পানি আমি অ্যাড করছি, ওই অতিরিক্ত পানি কি হবে? কনক্রিট থেকে ইভাপোরেট হয়ে উড়ে চলে যাবে এবং আপনার আলটিমেটলি শ্রিঙ্কেজ ক্রিয়েট হবে। ঠিক আছে, তো ওয়াটার সিমেন্ট রেশিও মানে আমি যদি কমাই দিই তাহলে কি কি প্রপার্টি আমি পাচ্ছি, এবং যদি বাড়াই দিই তাহলে আমার কি হচ্ছে আমি দেখলাম। আচ্ছা, এবার দেখেন যে সিমেন্ট কন্টেন্ট, এটা হচ্ছে আমার কনক্রিটের মানে প্রপার্টিকে ইফেক্ট করে। তো সিমেন্ট কন্টেন্ট কিভাবে ইফেক্ট করে দেখেন যে with increase in cement content water cement ratio is decreased and consequent strength, elasticity, durability and impermeability is increased. আচ্ছা, আপনি যদি কনক্রিটের সিমেন্টের পরিমাণ বাড়ায় দেন তাইলে যেটা হবে দেখেন। আচ্ছা, আজকে ক্লাসটা মনে এখানে শেষ করে দিলে ভালো হবে। আপনাদের মনে হচ্ছে না মনোযোগ আছে আজকে ক্লাসে? আমি জাস্ট এই পয়েন্টগুলো একটু শেষ করাই দিই। দেখেন
with the increase of cement content, water cement ratio is decreased and consequently স্যার স্যার আসছে স্যার আসছে আচ্ছা আমার কারেন্ট চলে গেছিল মাঝখান দিয়ে, একটু দেখেন তাহলে এই সিমেন্ট কন্টেন্ট হচ্ছে কি, দেখেন যে উইথ ইনক্রিজিং সিমেন্ট কন্টেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ডিক্রিজড, consequently strength, elasticity, durability and impermeability is increased. মানে আপনি যদি ওয়াটার সিমেন্ট রেশিও কমায় দেন, ওয়াটার সিমেন্ট রেশিও কমানো মানে কি সিমেন্টের পরিমাণ বাড়ানো, পানির পরিমাণ কমায় দেয়া, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন যে ওয়াটার সিমেন্ট রেশিও কমায় দেয়া মানে কিন্তু সিমেন্টের পরিমাণ কমায় দেয়া না। ওয়াটার সিমেন্ট রেশিও কমানো মানে কি সিমেন্টের পরিমাণ বাড়ানো, পানির পরিমাণ কমানো। আপনি যদি ওয়াটার সিমেন্ট রেশিও কমায় দেন তাহলে আপনি কংক্রিটের স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ডিউরেবিলিটি, ইমপারমিবিলিটি বাড়াইতে পারবেন। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও মানে কমাইতে হলে কি করতে হবে, নিচে যে সিমেন্টটা আছে এই সিমেন্টের পরিমাণ বাড়াইতে হবে। মোর সিমেন্ট ইমপ্রুভড ওয়ার্কেবিলিটি, ইনক্রিজ শ্রিঙ্কেজ। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন যে সিমেন্টের পরিমাণ বাড়াইলে কিন্তু একটা প্রবলেম আছে, সিমেন্টের পরিমাণ বাড়াইলে আপনার ওয়ার্কেবিলিটি ভালো হবে, ঠিক আছে? আপনি যত বেশি সিমেন্ট অ্যাড করবেন ওয়ার্কেবিলিটি ভালো হবে, বাট আপনার শ্রিঙ্কেজও বেশি হবে। আমার তো শ্রিঙ্কেজ আমি চাই না বেশি হোক। কেন বেশি হবে দেখেন, যত সিমেন্ট হবে তত সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশন করার জন্য পানি বেশি লাগবে এবং সিমেন্ট বেশি পানি শোষণ করবে এবং বেশি পানি ইভাপোরেট হয়ে উড়ে চলে যাবে, যার জন্য কি শ্রিঙ্কেজও বেশি হবে। আচ্ছা তার মানে সিমেন্টের পরিমাণ ইচ্ছা মতো বাড়ানো যাবে না। এবার দেখেন টেম্পারেচার, রেট অফ সেটিং এন্ড হার্ডেনিং অফ কংক্রিট ইজ হাই এট হায়ার টেম্পারেচার। মানে যেসব জায়গায় হচ্ছে আপনার তাপমাত্রা বেশি, মনে করেন দুবাই, সৌদি আরব, তারপর হচ্ছে কি বলবো আরব আমিরাত, এসব জায়গায় হচ্ছে আপনি দেখবেন যে কংক্রিট মিক্সচার তৈরি করার একটু পরেই তা শক্ত হয়ে যাচ্ছে, কারণ টেম্পারেচার বেশি হওয়ার কারণে ওইসব জায়গায় কংক্রিটের সেটিং এন্ড হার্ডেনিং অফ কংক্রিট ইজ হাই। কংক্রিটের সেটিং টাইম অনেক কম লাগে এবং অনেক তাড়াতাড়ি শক্ত হয় তারা, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন যে এজ অফ কংক্রিট। স্যার অনেক সময় স্যার প্লাস্টার করার সময় স্যার যদি স্যার বালু মারে যে, স্যার এটার কারণে কি স্যার হয় না, মনে হয় না। আচ্ছা এজ অফ কংক্রিট দেখেন, স্ট্রেংথ অফ কংক্রিট goes on increasing with age, though the rate of increase becomes very slow as time passes. আচ্ছা another session. স্যার কি আছে? হ্যাঁ আমি আসি, আজান দিচ্ছে। আচ্ছা রোল নাম্বার 1। Yes, sir. Yes, sir. 2 3 Yes sir, yes sir. 4 রোল নাম্বার 4 ভয়েস আছে? রোল নাম্বার 6, Yes, sir. রোল নাম্বার 7 স্পন্দন, Yes, sir. রোল নাম্বার 8 শাহপরান, শাহপরান আছে? ছিল তো মনে হয়। আচ্ছা স্যার ক্লাসে তো আছে বাট ঘুমাইতেছে। আচ্ছা আমরা বাথরুমে আছে স্যার। আগে ক্লাসটা শেষ করি তারপর বাকিদের অ্যাটেন্ডেন্স দিব, অসুবিধা নেই। দেখেন এইজ অফ কংক্রিট, ঠিক আছে? আপনার কংক্রিটের এইজ যত বেশি হবে, মানে কংক্রিটের বয়স যত বাড়বে তত তার স্ট্রেংথও বাড়তে থাকবে। তবে
মোটামুটি ধরা হয় যে একটা কনক্রিট তার জীবদ্দশায় মানে সে যতদিন বেঁচে থাকবে সে তার ম্যাক্সিমাম স্ট্রেংথটা ডেভেলপ করে ফেলে কতদিনের মধ্যে? 28 দিনের মধ্যে ডেভেলপ করে ফেলে। এরপর তার স্ট্রেংথ বাড়ে, কিন্তু খুব আস্তে আস্তে বাড়ে বা কম বাড়ে। ঠিক আছে। তো দেখবেন যে 7 দিন, 14 দিন, 28 দিন এই ভ্যালুগুলো দেখবেন যে মোটামুটি ধরা হয় যে একটা কনক্রিটের স্ট্রেংথের 1/3 সে 7 দিনে অ্যাচিভ করে, 2/3 14 দিনে অ্যাচিভ করে, আর পুরো মানে মোটামুটি সম্পূর্ণ স্ট্রেংথটাই সে 28 দিনে অ্যাচিভ করে ফেলতে পারে। ওই জন্য মানে আমরা যখন ল্যাবরেটরিতে সিলিন্ডার তৈরি করে কনক্রিটের কম্প্রেশন টেস্ট করি তখন দেখবেন যে 7 দিন কিউরিং করে একবার ভাঙি, 14 দিন কিউরিং করে আরেকবার ভাঙি, 28 দিন কিউরিং করে আরেকবার ভাঙি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন যে এগ্রিগেট সাইজ, শেপ এন্ড গ্রেডিং অফ এগ্রিগেট কন্ট্রোল কনক্রিট প্রপার্টিজ টু এ লার্জ এক্সটেন্ট। মানে এগ্রিগেটের সাইজ কিরকম হবে, শেপ কিরকম, এটা কি ওয়েল গ্রেডেড নাকি পুয়ার গ্রেডেড নাকি গ্যাপ গ্রেডেড, এই সব জিনিস কি একটা কনক্রিটের প্রপার্টিকে ইফেক্ট করে। লার্জার দ্য সাইজ অফ দ্য এগ্রিগেট গ্রেটার উইল বি দ্য স্ট্রেংথ প্রোভাইডেড মিক্স ইজ ওয়ার্কেবল। আমি যদি বড় সাইজের এগ্রিগেট ইউজ করি তাহলে আমাদের কনক্রিটের স্ট্রেংথ বাড়বে, এটা ধরে নেওয়া হচ্ছে। এবং ধরা হচ্ছে কি যে শুধু বড় সাইজের এগ্রিগেট ইউজ করলেই হবে না, কনক্রিটটাকে ওয়ার্কেবলও হইতে হবে। আপনি যদি বেশি বড় সাইজের এগ্রিগেট ইউজ করেন তাহলে কিন্তু আপনার কনক্রিটের ওয়ার্কেবল থাকবে না, আপনি এটাকে নিয়ে নাড়াচাড়া করতে পারবেন না, যে কোনো শেপ দিতে পারবেন না। কারণ এগ্রিগেটের সাইজ বড় হইলে ভালো, বাট কনক্রিটকে আবার ওয়ার্কেবল হইতে হবে, এটাও মাথায় রাখতে হবে। Properly graded aggregate gives better workability and strength than poorly graded mixes. আপনার ওয়েল গ্রেডেড এগ্রিগেট হচ্ছে কি বেশি ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে গ্যাপ গ্রেডেড বা পুয়ার গ্রেডেড এগ্রিগেটের চাইতে। আমাদের কি এখানে আর কিছু আছে? আচ্ছা, আমরা আজকে এতটুকুই রাখতেছি, আমরা আজকে আগাচ্ছি না। জাস্ট একটা কথা দেখবেন যে এখানে একটু আগে বলছি যে এগ্রিগেটের সাইজ বড় হইলে স্ট্রেংথ আপনার বেশি হবে, এই কথাটা আসলে পুরোপুরি সত্যি না। ঠিক আছে, কথাটা একটু ঘাপলা আছে। ঘাপলা কেন আছে? আপনি যদি অনেক বড় সাইজের এগ্রিগেট ইউজ করেন আপনার কিন্তু সারফেস এরিয়া কমে যাচ্ছে। ঠিক আছে, কারণ আপনার একটা এগ্রিগেটই অনেক জায়গা দখল করতেছে। তো তখন সিমেন্ট আপনার এই কনক্রিটের মানে এগ্রিগেটের সারফেস এরিয়াতে যুক্ত হওয়ার জন্য কিন্তু জায়গা কম পাচ্ছে, মানে বন্ডিং খুব একটা ভালো হবে না। আপনি যদি ছোট সাইজের এগ্রিগেট ইউজ করতেন আপনার এগুলা সারফেস এরিয়া বেশি হইতো, আপনার বেশি এরিয়াতে সিমেন্ট জয়েন্ট হয়ে বন্ডিং প্রপারলি ক্রিয়েট করতে পারতো। তো নরমালি একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা আন্ডারগ্রেড আমরা মনে দেখি না। ম্যাক্সিমাম এগ্রিগেটের সাইজ 1 ইঞ্চির চাইতে বড় হওয়া উচিত না মনে হয়। ম্যাক্সিমাম হচ্ছে 1 ইঞ্চি পর্যন্ত হইতে পারবে এগ্রিগেটের সাইজ। ঠিক আছে, এর চাইতে বড় এগ্রিগেট ইউজ করলে কনক্রিটের স্ট্রেংথ আসলে না বেড়ে কমতে শুরু করে। তো আজকে আমরা এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল স্যার আপনার সাথে। একটু আপনার সাথে আমারও একটা কথা ছিল। আপনি ক্লাস স্যার রোল 15 মিনিট আগে দিয়ে আসছেন কি জন্য? স্যার আমাদের আমি অসুস্থ স্যার, আমি একটু হসপিটালে গেছিলাম স্যার। আচ্ছা স্যার আমার রোল কল করেন নাই যে। আচ্ছা, রোল নাম্বার 9 মাহমুদ আছেন? রোল নাম্বার 9 আছেন মাহমুদ? জি স্যার। রোল নাম্বার 10? রোল নাম্বার 10 আছেন? ইয়েস স্যার। রোল নাম্বার 12 আলামিন ইয়েস আছেন? স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। রোল নাম্বার 9 নাইম আছেন? নাইম 99 কি আছে? কি ছিল জানি না। রোল নাম্বার 15 মুহাম্মদুল ইসলাম জিসান আছেন? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 21 ইফতি আহমেদ ভুইয়া নাই। রোল নাম্বার 3 হাসিবুল ইসলাম ফাহিম আছেন? জি স্যার। আপনি ক্লাস শেষ হওয়ার 15 মিনিট আগে দিয়ে আসছেন কেন? স্যার আমি এখানে কারেন্ট ছিল না স্যার, না একটু কারেন্টের প্রবলেম করতেছে স্যার। আমার কুমিল্লা যে ক্যান্টনমেন্টে আছে স্যার, এখানে নতুন ইয়া লাগাইতেছে স্যার, কারেন্ট আসছে তার। দুইটা ক্লাস করে একটু টায়ার্ড হয়ে গেছিলেন, একটু রেস্ট নিছেন কোনটা? না স্যার। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স সবাইকে দেয়া হয়েছে। স্যার একটা কথা ছিল স্যার আপনার সাথে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের ওই আজকে স্যার পুয়ার আর মেরিটিয়াস এর যে স্কলারশিপটা ওইটা ডিক্লারেশন দিয়েছে স্যার, বুঝছেন স্যার? হ্যাঁ, আমাদের ক্লাস থেকে 3 জনে পাইছিল স্যার। এটা কি স্যার শুধু এই সেমিস্টারের জন্য হবে না মানে এটা সম্ভবত এই সেমিস্টারের জন্য কিনা আমি শিওর না, আমাকে জিজ্ঞেস করতে হবে। ওকে স্যার, ঠিক আছে। এক সেমিস্টার তো কনফার্ম পাইছেন, এটা তো কনফার্ম। জি স্যার, জি স্যার। এবার যদি বাকি সেমিস্টারগুলো পান তাহলে তো আলহামদুলিল্লাহ। জি স্যার।
বাট যদি আবার নতুন করে অ্যাপ্লাই করতে বলে করবেন, বাট এই সেন্সের তো কনফার্ম যে পাইছেন। তো আমি একটু জিজ্ঞেস করে তাহলে জানাবো আর কি, যেটা কি থ্যাংক ইউ স্যার, আপনাকে Continuous ধন্যবাদ স্যার, নাকি? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর রোল নাম্বার 99 কি আছে? আর ফয়েজ ক্লাস কইরে নাইলে কিন্তু এই স্কলারশিপ বন্ধ হয়ে যাবে, বলা যায় স্যার না। আমি স্যার একটু অসুস্থ স্যার, বুঝছেন স্যার, আমার অনেক হ্যাঁ, একটু সমস্যা আচ্ছা, হইতেছে বেশি স্যার। তাড়াতাড়ি সুস্থ হন, দয়া করে তাড়াতাড়ি সুস্থ হন। আচ্ছা রোল নাম্বার 99 বোধহয় নাই, ওকে অ্যাবসেন্ট দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।